গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমি একটা ছোট্ট একটা সেশন নিয়ে চলে এসেছি, কারণ তোমাদের গ্রুপে আমি দেখলাম অনেকের অনেক রকম কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে কোনটা সঠিক, আমরা কি আদৌ এক্সামে ঠিক করে এসেছি এমসিকিউগুলো। তো চলো সেই নিয়ে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আমি প্রীতম স্যার তোমাদেরকে এই কোশ্চেনগুলোর পারফেক্ট অ্যান্সার উইথ প্রপার কি তোমাদের লেখা উচিত ছিল এক্সপ্লেনেশন, তাহলে তোমরা ফুল মার্কস পাবে, 2 আউট অফ 2 পাবে, সেইগুলো সমস্ত কিছুই ডিফাইন করবো এই ক্লাসের দ্বারা। ঠিক আছে, তো আজকে যে প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম আউট করি আমি, ঠিক আছে, তাহলে আমি যদি দেখতে পাই প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলছে দ্য নাম্বার অফ স্টেপ অন আ অ্যালগোরিদম শুড বি। তাহলে একটা অ্যালগোরিদমের কটা স্টেপ হওয়া উচিত। তো এখানে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে ফাইনাইট। বিকজ কেন? বিকজ অ্যান অ্যালগোরিদম মাস্ট হ্যাভ আ লিমিটেড অর ইনফাইনাইট ফাইনাইট নাম্বার অফ স্টেপ টু বি এক্সিকিউটেবল অ্যান্ড টার্মিনেট প্রপারলি. So infinite step would imply that the algorithm never ends, right? মানে আমরা যেটা লুপিং এর কেসে করে থাকি, লুপিং এর কেসে কখনোই তোমার এন্ড হচ্ছে না, চলেই যাচ্ছে সার্টেন কন্ডিশন যদি তুমি এমন একটা কিছু লাগিয়ে দাও যে তোমার অ্যালগোরিদমটা ইনফাইনাইট টাইম ধরে রান করে যাচ্ছে, সেটা আলাদা ইস্যু। কিন্তু তুমি যখন অ্যালগোরিদমটা লিখছো কোনো একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করার জন্য, তখন কিন্তু সেটা ফাইনাইট নাম্বার অফ স্টেপই তোমার দেওয়া হয়। তাহলে এখানের জন্য ফাইনাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার, এবং তোমাকে যেটা লিখতে হতো সেটা লিখতে হচ্ছে an algorithm must have a finite number of steps to be executable and terminate properly. ঠিক আছে, এবার আমাদের যেটা নেক্সট অ্যান্সার সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 15 ডিফারেন্ট ক্যারেক্টার্স। এখানে 15 ডিফারেন্ট ক্যারেক্টার্স বলতে তোমাকে বোঝাচ্ছে 00002 আপ টু 1111। তো 000 মানে 1 যদি ডেসিমেলে লেখো, আর 15 হচ্ছে তোমার কি ডেসিমেলে যদি লেখো সেটা হচ্ছে তোমার 15, তাই না? 16 মানে 15কে আমরা যদি বাইনারিতে লিখি তাহলে 111 হয়, আর ডেসিমেলে 15 1111 মানে, তার মানে তোমাকে এই যে, তার মানে তুমি কতগুলো তাহলে ওয়ার্ড থেকে জিরো তো এটা তো জিরো, তাহলে 0 থেকে তোমার 15 মানে টোটাল 16খানা নাম্বার, তাই না? 0 থেকে 15 মানে তোমার টোটাল 16খানা নাম্বার। তাহলে এই যে 0 থেকে 15তে 16খানা নাম্বার, সেটাকে তুমি রিপ্রেজেন্ট করবে কি করে? তার মানে আমি যদি 4টে বিট নিই, দেখো এখানে বিট নাম্বার 1 D0 D1 D2 অ্যান্ড D3, 4টে বিট। তাহলে 4টে বিট মানে হচ্ছে 4টে বিট রিকোয়ার হয় তোমার 15 ডিফারেন্ট ক্যারেক্টার্সকে ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য। To represent the 15 different characters we need at least 4 bits. ওকে, এটাই তোমার লেখা উচিত ছিল এক্সাম। তার কারেক্ট অ্যান্সার হবে 4। তাহলে 4খানা বিট দিয়ে আমি 15 ডিফারেন্ট ক্যারেক্টারকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মিনস হচ্ছে 15 ডিফারেন্ট ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে তোমার এখানে লেখা উচিত ছিল টু রিপ্রেজেন্ট 15 different characters individually. To represent 15 different characters individually, we need at least 4 bits. Okay, which is enough to represent 15 unique characters. Which is enough to represent 15 unique characters. Okay, clear? So now third number question এ যাচ্ছি এবার। তাহলে বলেছে which of the following memory is used to design BIOS? BIOS, ঠিক আছে, BIOS। তোমরা BIOS এর ফুল ফর্ম জানো? তোমরা আশা করছি তোমরা জানো। BIOS এর ফুল ফর্ম হচ্ছে কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তাই না? BIOS স্ট্যান্ডস ফর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো এই বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা কোথায় স্টোর হয়? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম BIOS অলওয়েজ স্টোর ইন ROM, ঠিক আছে, রিড অনলি মেমোরিতে স্টোর হয়, বিকজ ইট নিডস টু বি নন ভোলাটাইল অ্যান্ড আনচেঞ্জেবল আন্ডার নর্মাল অপারেশন। তুমি ভাবো না, তুমি তোমার মেশিনে যে সমস্ত জিনিসগুলো রাখছো, সেই জিনিসগুলোকে তুমি মেশিনটা পাওয়ার অফ করে দেওয়ার পরে দেখা গেল সেই সমস্ত জিনিসগুলো তোমার ইরেজ হয়ে গেল, সেটা তো তুমি চাইবে না। তাহলে তোমার বায়াস যে সিস্টেমটা, মানে বায়াস যে বেসিক ইনপুট আউটপুট অপারেশনের জন্য যে ইনস্ট্রাকশনগুলো সবসময় স্টোর করা হয়, সেটা সবসময় রমে করা হয়, র্যামে নয়। কারণ তুমি স্টোর করলে তোমার বেসিক ইনপুট আউটপুট অপারেশনের জন্য যে করসপন্ডিং যে ইনস্ট্রাকশনগুলো আছে এবং সেগুলো তোমার র্যামে রাখা আছে, তুমি, এবং র্যাম হচ্ছে তোমার ভোলাটাইল মেমোরি, তাহলে তোমার কি হয়ে যাবে? তাহলে যখনই তুমি পাওয়ার অফ করে দেবে তোমার পুরো ইরেজ হয়ে যাবে মেমোরি থেকে। তার মানে তুমি পরের বার আর মেশিন অনই করতে পারবে না, তোমার কিবোর্ড রেসপন্স করবে না, তোমার মাউস রেসপন্স করবে না, বিভিন্ন ধরনের মানে সমস্যার সম্মুখীন হবে। তাই জন্য সবসময় যখন আমরা ডিজাইন করব BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তখন অলওয়েজ সেই সিস্টেমের করসপন্ডিং যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো সেভ করা হবে হচ্ছে তোমার রিড অনলি মেমোরিতে।
So BIOS, BIOS, BIOS always stored in read-only memory because it needs to be non-volatile and unchangeable during normal operation. তো এই কথাটা তোমাদের লিখতে হতো। আবারও বলছি, BIOS is stored in read-only memory because it needs to be non-volatile and unchangeable under normal operation। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল রং। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। লজিক্যাল অপারেশন কে পারফর্ম করে? সিডি তো নয়, রমও নয়, এগুলো হচ্ছে তোমার কি মেমোরি, যারা কিনা ডেটা স্টোর করে। মেমোরি ইউনিটও ডেটা স্টোর করে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট তোমার বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো করে থাকে। তো লিখবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর পারফর্মিং ডিফারেন্ট কাইন্ড অফ লজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারিথমেটিক অপারেশন অফ ইন আ কম্পিউটার। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট ইজ বেসিক্যালি রেসপন্সিবল ফর পারফর্মিং different kind of logical operation in a computer, like AND operation, like OR operation, like XOR operation, and lots of operation are there, right? So এটা হয়ে গেল তোমার 4 নম্বর অ্যান্সার। 5 নম্বর অ্যান্সারটা যদি আসি, খুবই গুরুত্বপূর্ণ, বলেছে ইকুইভ্যালেন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রে কোড। তাহলে এই যে তোমাকে একটা গ্রে কোড দেওয়া আছে, তাহলে সেটাকে বাইনারিতে করবে কি করে? তাহলে গ্রে কোড যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে সেটাকে বাইনারিতে করে কি করে? গ্রে কোড, তো গ্রে কোডে আমার দেওয়া আছে 0111। এটাকে যদি বাইনারিতে করতে হয়, তাহলে দেখো প্রথম যে এমএসবি বিটটা আছে এটাকে বলা হয় এমএসবি বিট, এটাকে বলা হয় এলএসবি বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর জিরোকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো গ্রে কোড থেকে যখন আমরা বাইনারি করব, তখন কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অ্যাজ ইট ইজ বসে যাবে রেজাল্টে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি, এখন যেটা বার করছি সেটা হয়ে যাচ্ছে বাইনারি নাম্বার। তাহলে আমরা দেখো জিরোটা জিরোই বসলো, কিন্তু এর পরে যে নাম্বারটা বসবে সেটা কিভাবে বসবে? সেটা বসবে জিরোর সাথে ওয়ানের XOR অপারেশন হবে, যেটাকে কিনা জর বলে, XOR অপারেশন। XOR অপারেশনে আমি একটু বেসিক বলে দিই, 0 0 অপারেশন করলে তোমার হবে হচ্ছে 0, মানে সেম নাম্বারের জন্য অপারেশন করলে হয় অলওয়েজ 0। 0 1 এর জন্য হবে 1, 1 0 এর জন্য হবে হচ্ছে 1, 1 1 এর জন্য হবে হচ্ছে 0। এই ট্রুথ টেবিলটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে 0 থেকে 1 এর করলে কত আসবে? এখানে রেজাল্ট কি বসবে? 1 বসবে। ঠিক আছে, 0 সাথে 1 এর XOR করলে, জর করলে আসে 1, 1 এর সাথে 1 এর জর করলে কি আসবে? 0, আর 0 সাথে 1 এর জর করলে আসবে হচ্ছে তোমার 1। তার মানে আমার আসলো 0 1 0 1, তাই তো নাকি? ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে 0 তো 0 বসে গেল, 0 থেকে 1 এর যদি করো তাহলে তোমার বসবে 0 আর 1 এ 1, 1 আবার তোমার 1 এর সাথে করছো, তাহলে 0 সাথে 1 এ 1, 1 এর সাথে 1 করছো 0, 0 সাথে 1 করছো 1, তাহলে 0 1 0 1, 0 1 0 1, তাই না? তাহলে 0 1 0 1, তুমি একটু ভালো করে দেখে নাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি কেউ ডাউট থাকে বলো। বলো তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমি চলে যাব নেক্সটে। তাহলে বোঝা গেল, তাহলে বাইনারি হবে 0 1 0 1, 0 1 0 1 হচ্ছে করসপন্ডিং 0 1 1 1 গ্রে কোডের অ্যান্সার। তাহলে রেজাল্ট কি হয়ে গেল? রেজাল্ট হয়ে গেল এইটা। তোমাকে কিন্তু এই রেজাল্টটাই দেখাতে হতো। তাহলে তোমাদের জন্য ধীরে ধীরে আমি বুঝিয়ে দিলাম। নেক্সট এবার আমি যাব হচ্ছে বেস্ট চয়েস অফ দ্য টুল টু ক্রিয়েট ডাইনামিক ওয়েব পেজ। কোন ধরনের তোমার এই যে এখানে দেওয়া আছে CSS, জাভাস্ক্রিপ্ট, জাভা আর পেইন্ট, কোনটা তোমার ডাইনামিক তোমার ওয়েব পেজ ডেভেলপ করতে হেল্প করে? অলওয়েজ জাভাস্ক্রিপ্ট। এবং ম্যাডাম এটা ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছিল। ওয়াই জাভাস্ক্রিপ্ট? বিকজ জাভাস্ক্রিপ্ট অলওয়েজ তোমার ডাইনামিক ওয়েব পেজ ডিজাইন করার জন্যই ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্ট ইজ নর্মালি ইউজ টু develop or create the dynamic web page because it is always interact with the HTML and CSS part to create the interactive elements। ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট তোমার একটা ডাইনামিক ওয়েব পেজ বানাতে হেল্প করে। তোমার নর্মাল যেটা ওয়েব পেজ সেগুলো তুমি CSS দিয়ে বানাতে পারো। CSS বেসিক্যালি একটা কোনো ওয়েব পেজের ডিজাইনিং প্যারামিটারগুলোকে ডিফাইন করে। HTML হচ্ছে ব্যাকবোন তোমার একটা ওয়েব পেজের। তো এই যে HTML এবং CSS সাথে কন্টিনিউয়াসলি ইন্টারঅ্যাক্টিভ করছে এবং সেটা করতে হেল্প করছে সে জাভাস্ক্রিপ্ট। এই জন্য জাভাস্ক্রিপ্ট মোস্ট
এখন একটা কি বলবো ডিমান্ডিং একটা তোমার স্কিল হতে পারে তোমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যাও। তো জাভাস্ক্রিপ্ট ইজ মোস্ট কমনলি ইউজ টু ক্রিয়েট দ্য ডাইনামিক ওয়েব পেজ বিকজ অফ ইট ক্যান interact with CSS and HTML continuously. ওকে, CSS HTML এ তুমি যা যা কোড লিখছো, যা যা এলিমেন্ট দিচ্ছ, যা যা সেখানে চেঞ্জেস করছো, সেই প্রত্যেকটা চেঞ্জেস রিফ্লেক্ট করছে তোমার ওয়েব পেজে, যেটা কিনা ডাইনামিক ওয়েব পেজ, মানে লাইক ফ্লিপকার্ট, লাইক অ্যামাজন, লাইক তোমার মিন্ত্রা, ঠিক আছে, তারপর হচ্ছে জিও মার্ট, বিভিন্ন ধরনের কমার্শিয়াল যে ওয়েবসাইটগুলো, সেখানে দেখবে আজকে অফার আসছে, কালকে কিছু চেঞ্জেস হচ্ছে, সেখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আসছি, নেক্সট হচ্ছে বেস্ট চয়েসেস অফ দ্য টুলস টু ইন্ট্রোডিউস ডিফারেন্ট স্টাইল ইন দ্য ওয়েব পেজ। তো ডিফারেন্ট স্টাইলের কথা একটু আগেই বললাম যে কোনো একটা ওয়েব পেজের স্টাইলিং প্যারামিটারগুলোকে ডিফাইন করে অলওয়েজ CSS। ঠিক আছে, CSS কি করে? CSS এর ফুল ফর্মটা তোমরা সবাই জানো, যদি না জানো লিখে রাখো। CSS মিনস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। Cascading style sheet. So cascading style sheet is basically used to style and layout ওয়েব পেজেস, মানে ওয়েব পেজটা কীরকম দেখতে হবে, কতটা সুন্দরভাবে বা কতটা ইন্টারাক্টিভ করে তুলবো আমি ক্লায়েন্টের কাছে, সেই জিনিসটাকে তোমার হ্যান্ডেল করেছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটাকে কিনা CSS বলা হয়। তো এটা কিন্তু তোমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল যে ক্যাসকেডিং স্টাইল শিট ইজ ইউজ টু স্টাইল অ্যান্ড লেআউট ওয়েব পেজেস। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেনে যেটা বলছে সেটা বলছে অপারেটিং সিস্টেম ইউজ ইন দ্য কম্পিউটার সিস্টেম ফর। অপারেটিং সিস্টেম কী কারণে ইউজ করা হয় তোমরা সবাই জানো, এখানে প্রত্যেকটা জিনিসই ঠিক, ফাইল ম্যানেজমেন্টও করে, প্রসেস ম্যানেজমেন্টও করে, ডিভাইস ম্যানেজমেন্টও করে, তাহলে অল অফ দিস অ্যান্সার আর কারেক্ট। তাহলে অপারেটিং সিস্টেম সমস্ত জিনিসটাকেই, অপারেটিং সিস্টেমের মেন কাজই হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেই টাস্কগুলোকে প্রথমে প্রসেস করবে, সেই টাস্কগুলো কারেসপন্ডিং ডিভাইসগুলোকে সিগন্যাল পাঠাবে এবং অ্যাক্টিভেট করবে, দেন ফাইল শেয়ারিং যদি কোনো অপারেশন হয় সেইগুলোকে হ্যান্ডেল করবে, ফাইলটাকে ম্যানেজ করবে এবং ডিফারেন্ট আদার রিসোর্সেসগুলোকে তোমার অ্যাক্টিভ করে সেটাকে প্রপারলি কাজে লাগিয়ে একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করবে। তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু ডিভাইস ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট তিনটেই করে থাকে। ঠিক আছে, যেমন আমাদের অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, যদি যাই একটু সিকিউর, যদি আমরা অপারেটিং সিস্টেমের দিকে যাই তাহলে উবুন্টু, তাহলে এগুলো সবই কিন্তু এই তিনটে কাজ করে থাকে, ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট। চলো নেক্সট 9 নম্বরটায় আসি। ফ্রি অ্যান্ড এফিসিয়েন্ট অপারেটিং সিস্টেম কোনটা? ফ্রি এবং এফিসিয়েন্ট অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স। ঠিক আছে, কেন উইন্ডোজ নয়, উইন্ডোজ ফ্রি নয়, যেটা আমরা ইউজ করি সেটা পাইরেট। তোমার 1 বছর 2 বছর পরে কিন্তু তোমার কাছে একটা অ্যালার্ট আসে, যদি তুমি তোমার উইন্ডোজ ডিফেন্ডারকে অন করে রাখো বা বিভিন্ন ধরনের কেসে তুমি কিন্তু তোমার কাছে একটা অ্যালার্ট আসবে যে তোমার উইন্ডোজ অরিজিনাল নয়, জেনুইন নয়, এরকম। ঠিক আছে, ম্যাকও নয়, ঠিক আছে, ফ্রি নয়, অ্যাটলিস্ট তো ম্যাক এফিসিয়েন্ট অপারেটিং সিস্টেম হতে পারে, বাট ম্যাকে যেটা ইউজ করা হয় কিন্তু সেটা ফ্রি নয়। তুমি যদি ফ্রি এফিসিয়েন্ট সফটওয়্যার চাও যেখানে কি না হাইলি সিকিউর, তাহলে তুমি সবাই ইউনিক্স বলবে। তাহলে ইউনিক্স ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট অ্যান্ড কী বলবো ওপেন সোর্স সফটওয়্যার অ্যান্ড ফ্রি অ্যাভেলেবল সফটওয়্যার। ওকে, আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এটাই লেখা হতো যে ইউনিক্স ইজ মোস্ট কমনলি ইউজড ফর এফিসিয়েন্সি and it is often available as a free software or open source operating system. ওকে, DNS কি তোমরা সবাই জানো? DNS মানে হচ্ছে এখানে হরাইজন্টাল নেমিং সিস্টেম তো অবশ্যই নয়, ভার্টিক্যাল নেমিং সিস্টেম তো অবশ্যই নয়, তাই না? এখানে হরাইজন্টাল সিস্টেম কি, সরি হরাইজন্টাল সিস্টেম একটু আমাকে ভাবতে হবে, দাঁড়াও ভেবে নিই। হ্যাঁ, কারেক্ট, ভার্টিক্যাল নেমিং সিস্টেম নয়, ক্লায়েন্ট সার্ভার সিস্টেম তো নয়, হরাইজন্টাল নেমিং সিস্টেম। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে ওয়াই DNS ডোমেন নেম সিস্টেমকে হরাইজন্টাল নেমিং সিস্টেম বলছে? বিকজ এটা তোমার একটা হায়ারিক্যাল বা একটা তোমার পার্টিকুলার একটা তোমার কি বলবো স্টেপস বা একটা পার্টিকুলার একটা তোমার স্ট্যান্ডার্ড ফলো করে তোমার কিন্তু চলে। ঠিক আছে, মানে একটা মানে বলতে পারো ডোমেন নেম সিস্টেম ইজ আ ডিসেন্ট্রালাইজ নেমিং সিস্টেম ফর কম্পিউটার সার্ভিসেস অ্যান্ড আদার রিসোর্সেস কানেক্টেড টু দ্য ইন্টারনেট অর আ প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে ডোমেন নেম সিস্টেম কি হচ্ছে? ডোমেন নেম সিস্টেম হচ্ছে ডিসেন্ট্রালাইজ নেমিং সিস্টেম ফর কম্পিউটার with different types of services and other resources connected to the internet or a private network. তো হরাইজন্টাল নেমিং সিস্টেম এই জন্য বলা হচ্ছে DNS কে। ঠিক আছে, এটা দেখে নিই।
তাহলে এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এরপরে আসি, এ সিম্পল টুল দ্যাট হেল্পস ইউ ক্রিয়েট, অর্গানাইজ অ্যান্ড অ্যানালাইজ ডেটা। কার দ্বারা তুমি একটা ডেটাকে সিম্পলিফাইজ করতে পারবে, ডেটাকে অর্গানাইজ ওয়েতে করতে পারবে, যেটাকে কিনা আমরা বলি এক্সেল সিট। যে এক্সেল সিটকেই আমরা টেকনিক্যালি বলি স্প্রেডশিট। যে স্প্রেডশিটের মাধ্যমে আমরা ডেটাগুলোকে ক্রিয়েট করতে পারি, ডেটাকে অর্গানাইজ করতে পারি এবং ডেটার উপরে অ্যানালাইসিস করতে পারি, এবং এই জিনিসটাতে যে স্ট্রং হয় পরবর্তীকালে সে তার কেরিয়ার এজ এ ডেটা অ্যানালিটিক্স হিসেবে চয়েস করতে পারে। তাহলে স্প্রেডশিট ইজ আ টুল দ্যাট অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, ম্যানেজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইজ দ্য ডেটা ইন আ ট্যাবুলার ফর্ম। ওকে ওকে, তাহলে স্প্রেডশিট হলো কারেক্ট অ্যান্সার। যে এই কোন টুলটার মাধ্যমে তুমি ডেটাকে ক্রিয়েট, অর্গানাইজ এবং অ্যানালাইজ করতে পারো, এটা হচ্ছে স্প্রেডশিট। তাই এখানে লেখা হতে উচিত ছিল এর সাথে, যেটা তোমার এক্সপ্লেনেশন হতো সেটা হচ্ছে স্প্রেডশিট ইজ আ টুল দ্যাট অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, ম্যানেজ, অর্গানাইজ অ্যান্ড অ্যানালাইজ ডেটা ইন আ ট্যাবুলার ফর্ম। ওকে, তো এটা কিন্তু তোমরা লিখতে পারতে। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্রেশন। 29 + 1 করলে কী হবে? প্রথম কথা, 29 আমার ডেসিমেলে আছে, তাহলে এটাকে আমাদের প্রথমে কনভার্ট করতে হবে বাইনারিতে। তোমাদের জন্য সহজ হচ্ছে 16, 8, তোমাদেরকে এইভাবেই শেখানো হয়েছে আশা করছি, 4, 2, 1। তাহলে এখানে যদি আমাকে 29 বানাতে হয়, 16 আর 8 কত? 24, 24 আর 4 কত? 16 আর 8 হচ্ছে তোমার 24, 24 আর 4 28 আর 1 29। তাহলে যেই জায়গাগুলোর জন্য তোমার 29 হচ্ছে সেই জায়গাগুলোতে 1 বসিয়ে দাও, বাকিটাতে 0। তাহলে 11101, 11101 রিপ্রেজেন্ট 29, 11109 রিপ্রেজেন্ট 29 ইন বাইনারি ফরম্যাট। তাহলে 29 ইন ডেসিমেল ফরম্যাট করসপন্ডিং টু বাইনারি কী হবে তোমরা জেনে গেলে। করসপন্ডিং টু তোমাদের বাইনারি হবে হচ্ছে 11101। এবার তুমি এর সাথে 1 অ্যাড করছো, রাইট? 11101 অ্যাডেড উইথ 1। তাহলে 1 কত হয় তোমরা জানো, বাইনারিতে 1 মিনস হচ্ছে 2, 2 মিনস হচ্ছে 10। তার মানে এখানে যদি আমি 1 অ্যাড করি তাহলে এখানে 1 0 বসবে, এখানে আমার ওই 1টা এই 1-এর সাথে অ্যাড হবে, এই 1-এর সাথে অ্যাড হয়ে এই 1টা এই 0-এর সাথে অ্যাড হবে। আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো, 11101 এর সাথে তুমি 1 অ্যাড করছো। তুমি যদি বাইনারি অ্যাডিশন করো তাহলে 1 আমার হয় হচ্ছে 1 + 1 হয় হচ্ছে 2, 2 মিনস বাইনারিতে কত? 10। তাহলে 0 বসবে, ক্যারি হবে হচ্ছে 1, এই ক্যারিটা আবার কার সাথে গিয়ে অ্যাড হবে? এই 0-এর সাথে, এই 0-এর সাথে এই 1টা অ্যাড হয়ে হবে 1 1 1 1, বাকি শেষ। তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে 11111, তার মানে তোমার অ্যান্সার আসবে কত? 11110, 11110, 11110। তাহলে দেখো 11110 তোমার অপশান বি আসছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে করে দেখাতে হতো, তবে কিন্তু তুমি ফুল মার্কস পেতে, ঠিক আছে? লাস্ট কয়েকটা কোশ্চেনে আমরা চলে আসি, সেটা হচ্ছে এক্সাম্পল অফ ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট অলওয়েজ তোমার কি হবে? ন্যান্ড গেট হবে, কারণ ন্যান্ড গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি। এখানে এক্সঅর, অর, অ্যান্ড এগুলো কোনোটাই তোমার ইউনিভার্সাল গেট নয়। NAND নর ইউনিভার্সাল গেট। কেন NAND গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়? বিকজ ইট ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট এনি কাইন্ড অফ বুলিয়ান ফাংশন উইদাউট নিডিং এনি আদার টাইপ অফ গেট। মানে NAND গেট থেকে আমি যে কোনো গেট বানাতে পারি, অ্যান্ড বলো, অর বলো, এক্সঅর বলো, এক্সনর বলো, যা খুশি বলবে, যে কোনো যত বুলিয়ান ফাংশন আছে প্রত্যেকটা বুলিয়ান ফাংশনকে কিন্তু আমরা NAND গেট দিয়ে ডিজাইন করে দিতে পারবো। এবং NAND গেটের ছাড়া আমার অন্য কোনো গেটের, যেমন বেসিক যে গেটগুলো হয়, যেমন হচ্ছে অর, অ্যান্ড, নর, ঠিক আছে, নট, এই কোনো রকম গেটই আমার প্রয়োজনীয়তা নেই। তাহলে ইউনিভার্সাল গেট, তাহলে NAND ইজ দ্য ইউনিভার্সাল গেট। It can be used to implement any Boolean function without needing any other type of basic gates like or, and, not, এগুলো দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমার ইউনিভার্সাল গেট এর এক্সাম্পলের করসপন্ডিং অ্যান্সার। Which of the following is used for connecting computer in a large area such as country? তো লার্জ এরিয়া, যখনই কিনা আমরা লার্জ এরিয়ার কথা বলবো, যখন কিনা কান্ট্রির কথা বলবো, তখন সেটা অ্যাকচুয়ালি বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কেন স্যার? কারণ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যানের ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এইটা বেসিক্যালি তোমার কি বলবো, ম্যাক্সিমাম সিটি টু সিটি কমিউনিকেশন, সিটি টু সিটিও বলা যাবে না,
ম্যাক্সিমাম দুটো ক্যাম্পাসের মধ্যে কমিউনিকেশনের জন্য ইউজ করা হতে পারে। প্যান হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তুমি ব্লুটুথ কমিউনিকেশনের মাধ্যমে 3-4টে ডিভাইসকে কানেক্ট করছো, তখন সেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। ল্যান মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিল্ডিংয়ের একতলার সাথে 3তলা বা একতলার সাথে 4তলার কম্পিউটারগুলোর মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তখন সেটাকে ল্যান বলে। কিন্তু যখন তোমার কান্ট্রি বলবে, লার্জ এরিয়াতে তুমি যখন কমিউনিকেশন করছো, তার জন্য যে নেটওয়ার্ক এস্টাবলিশ করা হয় সেটাকে বলা হয় WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক রিপ্রেজেন্ট দ্য key larger geographic area such as country, such as continent, such as cities between communication between two cities, right? তাহলে এইগুলোকে আমরা WAN বলবো। তাহলে WAN এর ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দ্যাটস কভার দ্য লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। তো এটা হয়ে গেল তোমার করসপন্ডিং অ্যান্সার হওয়া উচিত ছিল। লাস্ট কোশ্চেন হচ্ছে যে কোনটা তোমার এখানে ব্রাউজার নয়। তোমরা জানো সাফারি একটা ব্রাউজার, ক্রোম তোমরা সকলেই ইউজ করো, এটা একটা ব্রাউজার, এবং মাইক্রোসফটের যে এজ আছে সেটাও একটা ব্রাউজার। অ্যান্ড্রয়েড কিন্তু এখানে একটা ব্রাউজার নয়, এটা সবাই ঠিক করে এসছে আমি জানি। কারণ অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, নট আ ওয়েব ব্রাউজার। এইটুকুনি শুধু লিখতে হতো, অ্যান্ড্রয়েড ইজ দ্য অপারেটিং সিস্টেম, নট এ ওয়েব ব্রাউজার। বাট সাফারি, ক্রোম, এজ আর ওয়েব ব্রাউজার্স, ডিফারেন্ট ওয়েব ব্রাউজার্স। ওকে, তো এই ছিল তোমাদের এমসিকিউ, যে এমসিকিউটা আমি ডিটেলে তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। তোমাদের অনেকের ডাউট ছিল যে কোনটা হবে, কোনটার অ্যান্সার হবে, প্রত্যেকটারই অ্যান্সার আমি কারেক্ট ওয়েতে বলে দিলাম। তোমরা একটু ভিডিওটা দেখে নিও, ভিডিওটা শেয়ার করে নিও, যারা কিনা এখনও কনফিউশন আছো যে এই 20তে আমার কত মার্কস উঠছে, তোমরা এটা একটু দেখে নিও, তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেছো আশা করছি। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো কোশ্চেন নিয়ে আমি অবশ্যই আসবো তোমাদের সামনে। এখন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক, গুড বাই।